আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে কমন ডিসলোকেশনস। নাম শুনেই বোঝা যাচ্ছে যে ডিসলোকেশন শব্দের অর্থ শুনলে বোঝা যায় যে কিছু একটা যেই পজিশনে থাকার কথা ছিল সেটা তার নিজস্ব পজিশনে নাই, সেখান থেকে সে বের হয়ে গেছে। যদি একটা বনের শ্যাফটের মধ্যে একটা অংশ বের হয়ে যেতে চায় তাহলে সেটাকে আমরা যেমন বলি ফ্র্যাকচার। একটা জয়েন্ট যেটা দুটো বোনের এন্ড দিয়ে তৈরি, সেই জয়েন্টের ভিতর থেকে বোনের এন্ড দুটার কোনো একটা অংশ যদি বাইরে বের হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি ডিসলোকেশন। এই ডিসলোকেশন গুলা আমাদের বডিতে যতগুলা জয়েন্ট আছে তার যে কোনো জায়গাতেই হওয়া সম্ভব। বডির প্রতিটা জয়েন্টেই ডিসলোকেশন হওয়ার চান্স থাকে, তবে কিছু কিছু জয়েন্ট আছে যেগুলাতে সাধারণত কখনোই হয় না, কিছু কিছু জয়েন্ট আছে যেগুলোতে সবচাইতে কমনলি হয়, যেমন হিপ, এলবো এন্ড শোল্ডার। বেসিক্যালি আমি যদি সিরিয়াল অনুযায়ী সাজাই তাহলে হিপ, শোল্ডার এন্ড এলবো এটা হবে তার কারেক্ট সিরিয়াল, যে কোনটাতে জয়েন্ট সবচাইতে বেশি ডিসলোকেট। নরমালি আমাদের যে জয়েন্ট গুলা তৈরি এগুলো কতগুলো টাফ স্ট্রাকচার দিয়ে ধরা থাকে, নাহলে তো প্রতিদিনই দিনে 2 বা 3 বার করে জয়েন্ট গুলা ডিসলোকেট হয়ে যেত। ফলে আল্লাহ এমন কতগুলা ব্যবস্থায় জয়েন্ট গুলা আশেপাশে রেখেছে যেটার কারণে এই জয়েন্ট গুলা কখনোই বেশি একটা বাইরে চলে বা সরে যেতে পারে না। কিন্তু যদি কোনো একটা এক্সট্রিম মুভমেন্ট হয়, অথবা যদি মনে করো এই জয়েন্ট গুলোর ভিতরে যদি বাইরে থেকে এমন একটা এক্সটার্নাল ফোর্স এসে অ্যাপ্লাই করে যে কমন যে ফোর্স গুলা এই জয়েন্টটাকে ধরে রাখতো তার থেকে যদি বেশি হয়ে যায়, তখন এই জয়েন্ট গুলা সাধারণত ডিসলোকেট। ফলে আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে যে যে জয়েন্ট গুলা আমরা সাধারণত কমনলি দেখি বেশি নড়াচড়া করে, মুভমেন্ট বেশি, রেঞ্জ অফ মুভমেন্ট বেশি, তাদেরই ইউজুয়ালি ডিসলোকেশনের চান্সটাও বেশি থাকে। এবং আমাদের বইয়ে এভাবেই লেখা থাকে, এনি জয়েন্ট দ্যাট মুভস মাচ বেটার দেন আদার জয়েন্টস, দে অ্যাকচুয়ালি আর্ন দেয়ার মোবিলিটি বাই স্যাক্রিফাইসিং দেয়ার স্টেবিলিটি। ফলে যে জয়েন্ট যত বেশি নড়তে পারে মনে রাখতে হবে সে ততটাই আনস্টেবল। যে জয়েন্ট খুবই স্টেবল জয়েন্ট সে কিন্তু খুব একটা বেশি ডিসলোকেশনও হইতে পারে না, কারণ তার মধ্যে রেঞ্জ অফ মুভমেন্টই কম, সে নড়াচড়াই করে কম। যেমন আমাদের বডির মিড লাইন স্ট্রাকচারের জয়েন্ট গুলা তুমি যদি একদম বডির মাঝখান বরাবর চিন্তা করো তাহলে স্কাল সুচার বোন গুলা, ফেসের জয়েন্ট গুলা, ম্যানুব্রিয়াম স্টার্নি বা স্টার্নোম্যানুব্রিয়াম জয়েন্ট গুলা, পিউবিক সিম্ফাইসিস, ভার্টিব্রাল বডির মধ্যে যে জয়েন্ট গুলা আছে, একদম আমাদের মিড লাইন বরাবর যে জয়েন্ট গুলা থাকে, এই জয়েন্ট গুলাতে মুভমেন্টের রেঞ্জ খুবই কম। ফলে এখানে ডিসলোকেশনের চান্সও খুব কম। আর যে জয়েন্ট সবচেয়ে বেশি নড়ে, যেমন এখানে এর হিপ এবং শোল্ডার, এই দুটো জয়েন্টের নাম শুনলে তোমরা মনে বুঝতেই পারবা যে টাইপ অনুযায়ী হিসাব করলে এই দুটা জয়েন্টের একটা মিল আছে, যে দুজনেই কিন্তু হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। যেহেতু একটা সকেটের ভিতরে একটা বল আছে, ফলে এরা প্রচুর পরিমাণে নড়াচড়া করতে পারে, রেঞ্জ অফ মুভমেন্ট বেশি, অলমোস্ট নড়তে পারে না এমন কোনো মুভমেন্ট এদের মধ্যে নাই। এই কারণেই হিপ এন্ড শোল্ডার বডির অন্য যে কোনো জয়েন্টের তুলনায় বেশি পরিমাণে ডিসলোকেটেড। ফলে আমরা আজকে এই কমন ডিসলোকেশন গুলা নিয়ে আলোচনা করব। যথারীতি আজকের এই লেকচারটাকে আমি দুটো অংশে ভাগ করছি। আমি ডিসলোকেশনের কমন অংশগুলো আজকে আলোচনা করব, আর বাকি জয়েন্ট গুলোর মধ্যে শুধুমাত্র হিপ জয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। এলবো এন্ড শোল্ডার আর আরো দুই একটা ছোট ছোট জয়েন্ট, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আমাদের শেখার বিষয় হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে কি কি ডিসলোকেশন গুলো আমাদের বডিতে মোস্ট কমন, এগুলাকে ডিসলোকেট হয়ে গেলে কেন রিডাকশন করতে হবে, কি কি ভাবে এদেরকে রিডাকশন করা যেতে পারে, এবং রিডাকশন করার পর এই ইনজুর্ড জয়েন্টটাকে কিভাবে আবার আগে নরমাল রেঞ্জ অফ মোশন বা ফাংশনালিটির মধ্যে ফেরত নিয়ে আসা যাবে। প্রথমে আমরা আসি ডেফিনেশন। নাম শুনে বুঝতে পারতেছি যে দুটো বোনের এন্ড দিয়ে এই জয়েন্টটা তৈরি, সেগুলা যদি একটা থেকে আরেকটা ছুটে যায় তাহলে সেটাকে আমরা বলি ডিসলোকেশন। এটাকে যদি একটু সুন্দরভাবে সাজায় বা গুছায় বলি তাহলে সেটাকে আমরা বলতে পারি টোটাল লস অফ কন্টাক্ট অফ আর্টিকুলার সারফেস অফ এ জয়েন্ট বিটুইন টু বোনস ইজ কল্ড ডিসলোকেশন, যেটাকে আমরা লাক্সেশনও বলতে পারি। তাহলে দুটো বোন এন্ড যে আর্টিকুলার সারফেস নিয়ে তৈরি, এই আর্টিকুলার সারফেস দুইটা যদি টোটালি একটা থেকে আরেকটা 100% লস অফ কন্টাক্ট হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ডিসলোকেশন। আর যদি দেখি যে লস অফ কন্টাক্ট হয়েছে কিন্তু 100% না, সাপোজ কথা 50%,
জয়েন্টটা একটু সরে গেছে কিন্তু এখনো 50% কন্ট্যাক্ট আছে, ইটস নট 100%। যদি 100% না হয় তাহলে কিছুর পরিমাণে হলো পার্শিয়াল কন্ট্যাক্ট এর মধ্যে আছে বলে আমাকে ধরে নিতে হবে। ইন দ্যাট কেস এটাকে আমরা বলবো সাবলাক্সেশন। ফলে এই দুটো টার্ম তোমরা খুব কষ্ট করে হলেও পরীক্ষার সময়ের জন্য একটু মনে রাখতেই হবে যে আমরা যদি টোটাল লস অফ কন্ট্যাক্ট বলি তাহলে সেটাকে বলবো ডিসলোকেশন, আর যদি পার্শিয়াল লস অফ কন্ট্যাক্ট বলি 1% হলেও যদি কন্ট্যাক্ট লেগে থাকে তাহলেও সেটাকে আর ডিসলোকেশন বলা যাবে না, তাহলে সেটাকে আমরা তখন বলবো সাবলাক্সেশন। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখি, ডান দিকে যে নর্মাল যে এক্সরেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে একটা নর্মাল হিপ জয়েন্ট, দুই দিকেরই দেখো বল অফ দা ফিমার অ্যাসিটাবুলামের সকেটের ভিতরে সুন্দর জায়গা মতো বসে আছে, কিন্তু ডান দিকে যেটা ডিসলোকেট হয়ে গেছে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, বাম দিকেরটার সাথে কম্পেয়ার করলে তুমি বুঝতে পারবা যে বলটা এক্স্যাক্টলি তার সকেটের ভিতরে নাই, এটা কিন্তু একটু বাইরে বের হয়ে আছে। আমি যদি এক্সট্রা একটা দাগ দিয়ে তোমাদেরকে দেই তাহলে তোমাদের জন্য এটা বুঝতে আরো সুবিধা হবে। জাস্ট লাইক দ্যাট। দেখো নর্মালটার মধ্যে বল এন্ড হেড অফ দ্য ফিমার এবং সকেট অফ দ্য অ্যাসিটাবুলাম দুটো প্রায় প্যারালাল হয়ে একটা খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছে, কিন্তু যখন ডিসলোকেশন হয়ে গেছে তখন দেখো এই দুটোর আউটলাইন যদি আমি আঁকি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এরা কিন্তু এখন আর একটা আরেকটা কন্ট্যাক্টে নাই। তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার কোথায় দুটো দাগ দিয়ে দিয়েছেন, এই দুটো দাগের মধ্যে তো এক জায়গায় আমি ওভারল্যাপ দেখতে পাচ্ছি, বাট মাইন্ড ইট আমি আবারও সেই বেসিক এক্সরে কম্পোনেন্টের কথা তোমাকে মনে করাই দিতে চাই যে একটা সিঙ্গেল ভিউ দিয়ে টোটাল কমেন্ট করা কখনোই যায় না। আমি যদি তোমাদের এটা একটা ল্যাটারাল ভিউ দেখাইতে পারতাম তাহলে তোমরা টোটালি দেখতে পাচ্ছ যে হেড অফ দ্য ফিমারটা টোটালি ডিসলোকেট হয়ে অ্যাসিটাবুলামের পিছনে চলে গেছে। যেহেতু এটা এপি ভিউ ফলে এপি ভিউতে আমি মিডিয়াল ল্যাটারাল স্ট্রাকচার খুব ভালো মতো আলাদা করে দেখতে পাই, কিন্তু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কোনো কিছু আলাদা করে দেখতে পাই না, একটা ভিতর দিয়ে আরেকটারে দেখতে পাই। এই জন্য এখানে এটা যদি যেহেতু শুধুমাত্র এপি ভিউ ফলে এই কারণে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা আসলে পুরোপুরি বাইরে আছে কি নাই। ফলে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সিঙ্গেল ভিউ দিয়ে কমেন্ট করা কষ্ট, বাট এরকম একটা জয়েন্টকে তুমি যদি দেখো যে ফিমারের হেড অ্যাসিটাবুলাম থেকে এরকম বাইরে বের হয়ে উপরে বা নিচে চলে গেছে, এটা ইউজুয়ালি ডিসলোকেশনই হয়। একটা ল্যাটারাল ভিউ করলে এটা আরো পরিষ্কার ভালো মতো বোঝা যেত। আর এবার দেখো তাহলে সাবলাক্সেশনটা কি। ডান দিকের ছবিটাতে তোমরা দেখো অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি যে অ্যাসিটাবুলাম এবং হেড অফ দ্য ফিমারের মাঝখানে যে গ্যাপ এটা রাইট এবং লেফট দুই ক্ষেত্রে অলমোস্ট সমান, তাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। কিন্তু সাবলাক্সেশনের বেলায় তাকায় দেখো বাম দিকে নর্মাল জয়েন্টটার মাঝখানে আমি যতটুকু গ্যাপ দেখতে পাচ্ছি ডান দিকের এই জয়েন্টটার মাঝখানে দেখা যাচ্ছে যে গ্যাপটা কিন্তু অনেক বেড়ে গেছে, বাট এটা কিন্তু এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা এখনো সকেটের ভিতরে আছে কারণ প্যারালালিজমটা মেইনটেইন হচ্ছে, ফলে এটাকে আমি কিন্তু ডিসলোকেশন বলতে পারতেছি না। হয়তো দেখা যাচ্ছে যে এখানে যদি 100% লস কন্ট্যাক্ট থাকে এখানে হয়তো 80% কন্ট্যাক্ট আছে, 20% হয়তো এখন বাইরে বের হয়ে চলে গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তাদের জয়েন্ট স্পেসের মাঝখানে গ্যাপটা এখন বেশি, তাহলে এটাকে আমরা বলবো সাবলাক্সেশন। ফলে টার্মের মধ্যে পার্থক্য তোমাদেরকে অবশ্যই কষ্ট করে মনে রাখতে হবে, ডিফারেন্স বিটুইন ডিসলোকেশন এন্ড সাবলাক্সেশন। ডেফিনিশন অনুযায়ী 100% লস অফ কন্ট্যাক্ট অফ আর্টিকুলার সারফেস অফ বোন, তাহলে সেটাকে আমরা বলবো ডিসলোকেশন, আর যদি কিছুটা হলেও পার্শিয়াল কন্ট্যাক্ট মেইনটেইন হয় তাহলে সেটাকে আমরা বলবো সাবলাক্সেশন। আর এক্সরেতে বোঝার সুবিধা হচ্ছে ডিসলোকেশন একদম দেখলেই বোঝা যায় যে বাইরে বের হয়ে আরেক দিকে যে বসে রয়েছে। সাবলাক্সেশন বুঝতে গেলে তোমাকে নর্মাল সাইডের জয়েন্টের সাথে দুই বোন এন্ডের মাঝখানে যে গ্যাপটা কি একই রকম কিনা এটা দিকে একটু খেয়াল করতে হবে। যদি দেখো যে গ্যাপটা একই রকম আছে, পুরোপুরি সমান, কোনো পার্থক্য নাই, তাহলে এখানে কোনো সাবলাক্সেশন নাই। কিন্তু যদি দেখো যে দুটার দিকে জয়েন্ট স্পেসের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে, যেটা আমি তোমাদেরকে এই উদাহরণে দেখাচ্ছি যে ডান দিকের জয়েন্ট স্পেসটা বাম দিকের তুলনায় বেশ খানিকটা বেড়ে গেছে, তাহলে তখন সেটাকে আমরা বলবো সাবলাক্সেশন। এইটা আমি তোমাদেরকে শুরুতেই বললাম যে আমাদের জয়েন্ট গুলো কিন্তু এত সহজে ডিসলোকেটেড হয় না। এরকম প্রচুর মানুষ, ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষেরই পুরা জীবন চক্রের মধ্যে দেখা যায় যে ডিসলোকেশন কখনোই হয় নাই। তার কারণ এই ডিসলোকেশন যাতে না হয় এই জয়েন্টের মধ্যে বোন এন্ড দুটা যাতে খুব স্ট্রংলি একটা কাছাকাছি থাকে কিন্তু তাদের মধ্যে মুভমেন্ট থাকে, এই জন্য আল্লাহ কতগুলো সফট টিস্যু স্ট্রাকচার তার আশেপাশে তৈরি করে দিয়েছে, যেমন ক্যাপসুল, সাইনোভিয়াল মেমব্রেন, আর্টিকুলার কার্টিলেজ, ইন্ট্রা এবং এক্সট্রা আর্টিকুলার লিগামেন্ট, সারাউন্ডিং মাসলস, সারাউন্ডিং সফট টিস্যু এনভেলপ, এরা সবকিছু মিলে কম্বাইনলি একটা জয়েন্টকে জায়গা মতো ধরে রাখতে সাহায্য করে। বাট এটার মধ্যে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জয়েন্ট ক্যাপসুল। ইভেন টেক্সট বইয়ে এভাবেই লেখা আছে যে বাকি যতগুলো নাম লিখছি সবগুলো ছিঁড়ে গেছে কিন্তু ক্যাপসুলটা ইনট্যাক্ট, দিস জয়েন্ট ক্যান নট বি ডিসলোকেটেড। অথবা
বাকি সবগুলা ঠিক আছে, কিন্তু ক্যাপসুলটা তোমার ছিঁড়ে গেছে, দিস ক্যান বি ডিসলোকেটেড অর সাবলাক্সড। বাকিগুলা না ছিঁড়লেও ক্যাপসুল ইজ অ্যালোন গুড এনাফ টু হোল্ড এনি জয়েন্ট। আবার একই রকম ভাবে এই ক্যাপসুলটা যদি ছিঁড়ে যায়, তাহলে এই জয়েন্ট ডিসলোকেট হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সুযোগ আছে। তাহলে সবগুলা নামই তোমাকে খেয়াল রাখতে হবে যে একটা জয়েন্টকে জায়গা মতো ধরে রাখার জন্য আসলে কি কি সফট টিস্যু আমার দরকার। কিন্তু সেই সমস্ত কিছুর মধ্যে অবশ্যই যদি একটা নামই তোমাকে পরীক্ষা হলে বলতে বলা হয়, তাহলে সেটা হইতে হবে জয়েন্ট ক্যাপসুল, which is the most powerful structure, strong enough to hold any joint. এই ডিসলোকেশনটা কি কি রকম হতে পারে? এটা কনজেনিটালি হতে পারে, অথবা বেশিরভাগ সময় ইউজুয়ালি এটা অ্যাকুয়ার্ড হয়। অ্যাকুয়ার্ডের মধ্যে 90% ক্ষেত্রে এটা হয় ট্রমাটিক, অনলি 10% ক্ষেত্রে এটা প্যাথোলজিক্যাল কারণে হতে পারে, অথবা কিছু প্যারালাইটিক কারণে হতে পারে। কনজেনিটাল যেমন তোমাদেরকে আমি একসময় হয়তো পড়াবো পেডিয়াট্রিক্স এর মধ্যে, তোমাদের এমবিবিএস লেভেলে এই একটা অংশ তোমাদের কার্ডের মধ্যে আছে, যেটা কার্ডগুলো তুললে তোমাদেরকে বলতে পারতে হয়, শর্ট নোটেও আসে, সেটা হলো ডিডিএইচ, ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ। এই ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপে দেখা যায় সিন্স বার্থ, অথবা এমনকি দেখা যায় যে আলট্রাসোনোগ্রাফি, ইন্ট্রাইউটেরাইন লাইফে আলট্রাসোনোগ্রাফি করলেও দেখা যায় হিপ জয়েন্টটা তার জয়েন্টের বাইরে যায় বসে গেছে। এটা একটা কনজেনিটাল ডিফর্মিটি, যেটা জন্মের সময় থেকেই থাকে। অ্যাকোয়ার্ডের মধ্যে ট্রমাটিক তো আগেই বললাম, ট্রমার কোনো রকম বিকল্প নাই, ট্রমা যে কারণেই হোক না কেন, যদি সাফিসিয়েন্ট একটা জয়েন্ট ক্যাপসুল ছিঁড়ে প্রেসার ক্রিয়েট করতে পারে, তাহলে যে কোনো জয়েন্টই ডিসলোকেট হতে পারে। প্যাথোলজিক্যাল কারণের মধ্যে টিউবারকুলোসিস অফ হিপ, অফ সেপটিক আর্থ্রাইটিস, মূলত সেপটিক কন্ডিশন গুলাই এই প্যাথোলজিক্যাল কন্ডিশনের মধ্যে মূলত দায়ী। ভিতরে যখন সেপসিস হয়, যখন ইনফেকশন তৈরি হয়, যখন এটা একটা অ্যাবসেস ক্যাভিটিতে অ্যাবসেস ক্যাভিটি হিসেবে জয়েন্ট ক্যাপসুলটা তৈরি কাজ করা শুরু করে, এক সময় ইনফেকশনে পুঁজ পানি জমতে জমতে জয়েন্ট ক্যাপসুলটা ফেটে যায়। যখনই এই জয়েন্ট ক্যাপসুলটা ফেটে যায়, তখনই এখানে ডিসলোকেশন হয়ে যায়, তখন এটাকে আমরা বলতে পারি প্যাথোলজিক্যাল। আর আরেকটা হতে পারে প্যারালাইটিক্যাল, এটাও খুবই ইম্পর্টেন্ট। আমাদের গ্রুপে আমরা সবসময় জানি যে প্রত্যেকটা মাসল গ্রুপেরই একটা অপোজিট গ্রুপ আছে। যদি ইন্টারনাল রোটেটর গ্রুপ থাকে, অবশ্যই সেখানে এক্সটার্নাল রোটেটর থাকতে হবে। যদি ফ্লেক্সর গ্রুপ অফ মাসলস থাকে কোনো জয়েন্টের এগেইনস্টে, অবশ্যই সেটার এগেইনস্টে এক্সটেন্সর গ্রুপ মাসলও থাকতে হবে। কোন কারণে এই দুই গ্রুপের মাসলের মধ্যে যদি পাওয়ারের ইমব্যালেন্স হয়, নরমালি কিন্তু এটা ব্যালেন্স করা থাকে। আমরা যে একটা হাত যখন এলবো যখন ভাঁজ করি অথবা সোজা করি, নরমালি যখন আমি এটাকে এক পজিশনে ধরে রাখি, তখন ফ্লেক্সর আর এক্সটেন্সর গ্রুপের পাওয়ার থাকে সমান। যদি আমি ফ্লেক্স করতে চাই, তাহলে বডি অটোমেটিকলি ফ্লেক্সর গ্রুপের পাওয়ার বাড়ায়, এক্সটেন্সর গ্রুপগুলোকে রিল্যাক্স করায় দেয়। এইভাবে আমরা সাধারণত জয়েন্টগুলোকে, কিন্তু কোনো কারণে যদি আমার এই জয়েন্ট ক্যাপসুলের এগেইনস্টে যে গ্রুপ অফ মাসল আছে, তার মধ্যে একটা যদি কনজেনিটালি পার্মানেন্টলি কোনো কারণে উইক হয়ে পড়ে, তাহলে অন্য গ্রুপটা সেই তুলনায় এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে তাদের টানেও অনেক সময় মাসল এরকম ডিসলোকেট হয়ে বেরোয় যেতে পারে। যেমন পোলিওমাইলাইটিস হইতে পারে, সেরিব্রাল পালসি, সিপি পেশেন্ট যেটা আমরা বলি, সেক্ষেত্রে হইতে পারে। সেরিব্রাল পালসি যেহেতু শব্দটা উচ্চারণ হলোই, এখানে দুটো কথা আমি সেরিব্রাল পালসি সম্বন্ধে অবশ্যই বলতে চাই। এটা মূলত ব্রেইনের কিছু পার্ট ড্যামেজ হওয়ার কারণে হয়। জন্মের পরপরই যে বাচ্চারা 5 থেকে 10 মিনিটের মধ্যে কাঁদতে ব্যর্থ হয়, কান্না না করলে তাদের লাংস চালু হয় না, লাংস চালু না হলে অক্সিজেনেশন হয় না, অক্সিজেনেশন না থাকলে ব্রেইন টিস্যু অক্সিজেনের অভাবে সেখানে হাইপোক্সিক ইনজুরি হয়। এবং এই হাইপোক্সিক ইনজুরির কারণে ব্রেইনের কিছু অংশ নষ্ট হয়ে গেলে, সেই নষ্ট অংশগুলা যেই শরীরে যে অংশগুলাকে নিয়ন্ত্রণ করতো, সেই অংশগুলো তখন আর কাজ করে না, একদম আপার মোটর নিউরন লেশনের মতো করে তারা তখন কাজ করে। এই জন্য সেরিব্রাল পালসিতে মাসকুলার ব্যালেন্সে, মাসল পাওয়ারের ব্যালেন্সের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়, যে কারণে বডির জয়েন্ট গুলা ডিসলোকেট হয়ে যেতে পারে। তাহলে আমরা যেটা বললাম এতক্ষণ ধরে, যে ডিসলোকেশন এটা কনজেনিটালি হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে। অ্যাকোয়ার্ডের মধ্যে মোস্ট কমনলি এটা ট্রমাটিক, তবে প্যাথোলজিক্যাল এবং প্যারালাইটিক কন্ডিশনও এর ভিতরে আছে। মোস্ট কমনলি এটার মধ্যে হচ্ছে আমাদের যে জয়েন্ট গুলো ডিসলোকেট হয়, শোল্ডার, হিপ এবং এলবো। এর মধ্যে শোল্ডার আর হিপের মধ্যে একটা তোমাকে আমি আগেই বললাম যে এদের মধ্যে একটা কমন সিমিলারিটি আছে, যেটা হচ্ছে তারা দুজনে হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এলবোটা বেসিক্যালি একটা হিঞ্জ ভ্যারাইটি, এটা ইউনিঅ্যাক্সিয়াল, এটা একটা অ্যাক্সিসে মুভমেন্ট করে, বাট তারপরেও একটা ইরেগুলার কতগুলো বোন, ডিস্টাল এন্ড অফ দ্য হিউমারাস এন্ড প্রক্সিমাল এন্ড অফ দ্য আলনা, দুটোই বেশ একটা ইরেগুলার বোন। এই দুই ইরেগুলার বোনের এন্ডের কারণে এই জয়েন্টটাও খানিকটা আনস্টেবিলিটি দেখায়। নাও ডিসলোকেশন ইজ অ্যান অর্থোপেডিক ইমার্জেন্সি। আমাদের অর্থোপেডিক্সে বেসিক্যালি তুমি যদি লাইফ থ্রেটেনিং কন্ডিশন গুলাকে স্টেবল করতে পারো,
যে কারণে পেশেন্টটা মারা যাচ্ছে, একটা বোন ভেঙে গেছে, সেই কারণে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং দিয়ে পেশেন্ট হাইপোভলিউমিক শকে চলে যাচ্ছে, ফলে পেশেন্ট এখনই মারা যাবে, এরকম লাইফ থ্রেটেনিং কন্ডিশন গুলাকে তুমি যদি রিজলভ করতে পারো, তাহলে অর্থোপেডিক ইমার্জেন্সি বলতে কিন্তু খুব একটা বেশি কিছু আসলে নাই। তোমাদের হয়তো মনে হইতেই পারে ফ্র্যাকচারও বোধহয় একটা ইমার্জেন্সি, বাট আনফরচুনেটলি ইট ইজ নট ট্রু। এ ফ্র্যাকচার ইজ ইউজুয়ালি নট অ্যান ইমার্জেন্সি। তুমি এটাকে অবশ্যই যত তাড়াতাড়ি পারো করবা, বাট নট, এর মানে এই না যে ইমার্জেন্সিতে আসা মাত্র 1-2 ঘন্টার মধ্যে তোমাকে একটা ফ্র্যাকচার ফিক্স করে ফেলতে হবে অথবা এটা ট্রিটমেন্ট দিয়ে ফেলতে হবে। পেশেন্ট যদি ক্লিনিক্যালি স্টেবল থাকে, you can wait after 2 or 3 days for the acute inflammatory reaction to subside, and then you can go for fixation of any fracture. মনে রাখবা, fracture is not an orthopedic emergency. MBBS লেভেলে তোমাদের কাছে যদি কমনলি এটা জিজ্ঞেস করা হয়, এবং এটাও একটা ইম্পর্টেন্ট শর্ট নোট ফর MBBS এক্সাম, what are the orthopedic emergencies in daily practices? অর্থোপেডিক ইমার্জেন্সি MBBS লেভেলে তুমি যদি মনে করে বলতে চাও, তাহলে অন্তত দুটো কন্ডিশন তোমাদেরকে মনে রাখতেই হবে। একটা হচ্ছে তোমার এই ডিসলোকেশন, আরেকটা হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম, যেটা আমরা আরেকদিন আলোচনা করব। ডিসলোকেশন তাহলে কেন এত বেশি ইম্পর্টেন্ট ফ্র্যাকচারের থেকে? এর কারণ হিসেবে মনে রাখবা, একটা বোন সে তার নিউট্রিশন পায় নিউট্রিয়েন্ট আর্টারি থেকে, ওভারলাইং পেরিওস্টিয়াম থেকে, ওভারলাইং মাসল থেকে, যারা সবাই হাইলি ভাস্কুলার। ফলে এদের কাছে সার্কুলেশন বেশি, এদের নিউট্রিশন পাওয়ার চান্স বেশি। ফলে বোন ফ্র্যাকচার হলেও, বাংলা ভাষায় যদি বলি, ভাঙা বোনগুলা না খেয়ে কখনো মরে যায় না। সো দে কিপ রিমেইন অ্যাজ এ সার্ভাইভার। তারা সার্ভাইভ করতে পারে, বেঁচে থাকতে পারে, এবং এই কারণে এটা ইমার্জেন্সি হিসেবে কাউন্ট হয়। কিন্তু আনফরচুনেটলি ডিসলোকেশন হইলে ব্যাপারটা মোটেও তা না। বোন এন্ড নিউট্রিশন ঠিকই পায়, কিন্তু এই বোন এন্ডের যে কাভারিং যেটা থাকে, যেটা জয়েন্টেই পাওয়া যায়, যে আর্টিকুলার কার্টিলেজ গুলা, মোস্টলি এগুলো হয় হায়ালিন কার্টিলেজ। এই আর্টিকুলার কার্টিলেজ গুলোর আবার নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই নাই, তারা টোটালি অ্যাভাস্কুলার। এবং এই আর্টিকুলার কার্টিলেজ গুলা নিউট্রিশন পায় জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে, শুধুমাত্র সেই ফ্লুইড থেকে। যদি কোনো কারণে কোনো জয়েন্টে জয়েন্ট ফ্লুইড না থাকে, তাহলে আর্টিকুলার কার্টিলেজ গুলা নিউট্রিশন পায় না, এবং না পেলে তখন তাদের ভিতরে ইসকেমিক নেক্রোসিস হয়। এবং এই আর্টিকুলার কার্টিলেজের আরেকটা খারাপ দিক হচ্ছে, এরা ওয়ান টাইম সেল, একবার যা তৈরি হয়েছে এদের রিজেনারেশন পাওয়ার নাই। ফলে কোনো কারণে যদি আর্টিকুলার কার্টিলেজ কোনো কারণে যদি ড্যামেজ হয়, তাহলে কিন্তু এরা আর কখনো রিজেনারেট করতে পারে না। ফলে জয়েন্টের নর্মাল ফাংশন একবার আর্টিকুলার কার্টিলেজ ড্যামেজ হয়ে গেলে আর কখনোই রেস্টোর করা সম্ভব না। কিন্তু বোনের কোনো এন্ড যদি খুব খারাপ ভাবেও বা জোড়া লাগে অথবা জোড়া নাও লাগে, এদেরকে বারবার কেটে কেটে আমরা জোড়া লাগানোর চেষ্টা চালাইতে পারি, বিকজ দে আর ভাস্কুলার এবং দে আর অ্যালাইভ টিস্যু। ফলে তারা জোড়া লাগতে পারে, এবং দে হ্যাভ দ্য রিজেনারেশন পাওয়ার। সেটা তাদের নিজস্ব রিজেনারেশন পাওয়ার যেমন আছে, তেমনি পেরিওস্টেম থেকেও তারা রিজেনারেট করতে পারে। আনফরচুনেটলি জয়েন্টের ভিতরে যে আর্টিকুলার কার্টিলেজ আছে, এই কার্টিলেজ গুলার এই রিজেনারেশন পাওয়ারটা নাই। না থাকার কারণে এই ডিসলোকেশন গুলাকে আমরা একটা অর্থোপেডিক ইমার্জেন্সি হিসেবে কাউন্ট করি। কারণ ওই যে আমি তোমাদেরকে প্রথমেই বলছি, জয়েন্ট ডিসলোকেশন হতে গেলে অবশ্যই ক্যাপসুল ছিঁড়তে হবে। ক্যাপসুল যদি ছিঁড়ে যায়, তাহলে জয়েন্ট ক্যাভিটি আর নো লঙ্গার ইজ এ কনফাইন্ড ক্যাভিটি, ইটস অ্যান ওপেন আপ। এবং যখন এটা ওপেন আপ হয়ে যায়, তখন এই ফ্লুইড ক্যাভিটি জয়েন্ট থেকে বের হয়ে সারা শরীরে ছড়ায়, আশেপাশে ছড়ায় যায়। যখনই আশেপাশে ছড়ায় যায়, তখন এই আর্টিকুলার কার্টিলেজ গুলা তাদের খাবারের জন্য আর কোনো জয়েন্ট ফ্লুইড আশেপাশে পায় না, যেখান থেকে ডিফিউশন প্রসেসে সে খাওয়া দাওয়া সংগ্রহ করতো। না পাওয়ার কারণে তখন এই কার্টিলেজ গুলা ইসকেমিক নেক্রোসিস হয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবং এই কারণে দিস ইজ হোয়াট উই কল অ্যান অর্থোপেডিক ইমার্জেন্সি। এই জয়েন্টটা যখন আমরা ডিসলোকেট হয়ে যায়, তখন একে আমরা যখন আবার রিলোকেট করি, এই রিলোকেশনটা হইতে হবে খুবই জেন্টল একটা প্রসেস। এখানে মোটেও ভীষণ জোরে টানা হেঁচড়া করে গায়ের জোরে এটাকে বসানোর চেষ্টা করা যাবে না, তাতে ফার্দার ইনজুরি হয়। এবং তুমি যদি এটাকে জেন্টলি বসাইতে চাও, মনে রাখবা পেশেন্টের কোঅপারেশন অবশ্যই লাগবে। কিন্তু আনফরচুনেটলি পেশেন্ট কোঅপারেট করতে পারে না, ইচ্ছা করে না, সে পারে না আসলে, কারণ এমনিতেই সে ব্যথায় কাতরাচ্ছে। তুমি যখন এটাকে জোরে টানাটানি করে বসানোর চেষ্টা করো, তখন তার ব্যথার পরিমাণ যায় আরো বেড়ে। এই ব্যথার পরিমাণ বেড়ে গেলে সে স্কেলেটাল মাসল গুলাকে ইনভলান্টারিলি টাইট করে জয়েন্টটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে। তুমি তাকে যতই বলে এই নরম করেন মাংসপেশিগুলো নরম করেন, নাহলে এটা জয়েন্ট বসানো যাবে না, সেও সমান তাহলে তোমাকে জবাব দিতে থাকে, চেষ্টা করতেছি স্যার, কিন্তু হচ্ছে না। কারণ ব্যথার জন্য যে মাসল গার্ড, এটা ইনভলান্টারিলি হয়ে যায়, এটা তার কন্ট্রোলের মধ্যে থাকে না। এবং শুধুমাত্র এই কারণেই আমরা এটাকে অলওয়েজ যে কোনো জয়েন্ট ডিসলোকেশন
বইয়ের ভাষায় তোমাকে যদি বলতে হয় হ্যাজ টু বি রিডিউসড আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। অনেকেই তোমরা মনে করে জেনারেল অ্যানেস্থেসিয়া দেই টু রিডিউস দ্য পেইন। মনে রাখবা পেইন আমরা লোকাল দিয়েও রিডিউস করতে পারি, পেইন আমরা স্পাইনাল দিয়ে রিডিউস করতে পারি, পেইন আমরা ব্রাকিয়াল ব্লক দিয়ে রিডিউস করতে পারি, বহুভাবে পেইন রিডিউস করা যায়। কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে রিডিউস যখন আমরা করি তখন স্কেলেটাল মাসল গুলা টোটালি রিল্যাক্স হয়ে যায়। তখন পেশেন্ট এগুলা এগেইনস্টে আর কোনো রেজিস্ট্যান্স তৈরি করতে পারে না এবং অবশ্যই অজ্ঞান থাকে বলে সে কোনো ব্যথাও পায় না। ফলে পুরো প্রসেসটা হয় খুবই স্মুথ, তাতে ফার্দার ইনজুরি হওয়ার চান্সও কম থাকে এবং রিলোকেশনটা ভালো মতো। ফলে তোমরা অবশ্যই মনে রাখবা যে অল ডিসলোকেশন ইন এনি পার্ট অফ আওয়ার বডি হ্যাজ টু বি রিডিউসড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যান্ড প্রেফারেবলি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। হ্যাঁ ঠিক আছে, প্র্যাকটিক্যালি আমরা পারি না। ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে শুধুমাত্র ডিসলোকেশনের জন্য জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার ফ্যাসিলিটি সবসময় হয়ে ওঠে না। দেখা গেল যে একটা লম্বা অপারেশন উঠছে, এরপর আরো দুটো অপারেশন শিডিউল হয়ে আছে, না করলে অপারেশন গুলোকে বাঁচানো সম্ভব না। এক একটা অপারেশন 7-8 ঘন্টা করে লেগে যাবে, পেশেন্ট 2-3 দিনের আগে অ্যানেস্থেসিয়ার জন্য সিরিয়ালই পাবে না। তখন আমরা খানিকটা রুডলি এটা ট্রাই করি বটে, বাট দ্যাট ইজ নট অ্যান আইডিয়াল ওয়ান। অ্যাজ অ্যান এমবিবিএস স্টুডেন্ট তোমরা আইডিয়াল জিনিসটা আগে জানতে। তো তোমাদের অ্যান্সার হবে হ্যাজ টু বি রিডিউসড প্রেফারেবলি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। এই ক্ষেত্রে মনে রাখবা যে ডিসলোকেশনে কিন্তু সোয়েলিং অনেক কম হয়, কারণ এখানে শুধু জয়েন্ট ক্যাপসুলটাই ছেড়ে যায়, ছেড়ে যাওয়ার কারণে ফ্লুইডটা বাইরে বের হয়ে যায়, এখানে তেমন একটা ব্লিডিং হয় না। ব্লিডিং না হওয়ার কারণে লোকাল সোয়েলিং থাকে খুব কম, যেটা ফ্র্যাকচারের বেলাতে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। কারণ ফ্র্যাকচারের বোন এন্ড গুলো ছিঁড়ে যাওয়া মাত্র সেখানে প্রফিউজ ব্লিডিং হয় এবং এই হেমাটোমার কারণে এই ফ্র্যাকচার এন্ড গুলো অনেকখানি ফুলে যায়। লোকাল সোয়েলিং ফ্র্যাকচারে বেশি পাওয়া যায়, ডিসলোকেশনে কিন্তু এত বেশি পাওয়া যায়। বাট জয়েন্টের মুভমেন্ট ডিসলোকেশনে বেশি পরিমাণে রেস্ট্রিক্টেড হয়। ফ্র্যাকচারে তুমি ফ্র্যাকচার এন্ড গুলো নাড়তে গেলে সে ব্যথা পাবে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, কারেন্ট চলে গেছিল এই জন্য বন্ধ হয়ে গেল। আমার কথা কি শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আবার শেয়ার স্ক্রিনটা স্টার্ট করি। ওকে, তো যেটা বলতেছিলাম যে লোকাল সোয়েলিং একটা জয়েন্ট ডিসলোকেশন হলে খুব কম হয়, যেটা ফ্র্যাকচারের বেলাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। কিন্তু মুভমেন্ট অফ রেস্ট্রিকশন, যদি মুভমেন্ট রেস্ট্রিক্টেড মুভমেন্ট তুমি যদি বলো, তাহলে মনে রাখবা ডিসলোকেশনে মুভমেন্টের রেস্ট্রিকশনটা হয় বেশি, ফ্র্যাকচারের বেলাতে কিন্তু সেই পরিমাণে রেস্ট্রিকশন আসলে হয় না। কমপ্লিকেশনও ফ্র্যাকচারের বেলাতে যত দ্রুত ডেভেলপ করে, জয়েন্টের কমপ্লিকেশন ডিসলোকেশনের কমপ্লিকেশন ইউজুয়ালি সাথে সাথে না হলেও দেরিতে ডেভেলপ করতে পারে। So why it is an emergency? যেটা আমি একটু আগে বললাম, articular cartilage damage, this is the number one cause. Is gets the nutrition from the synovial fluid, এবং 6 ঘন্টার মধ্যে যদি সে নিউট্রিশন না পায় তাহলে এই আর্টিকুলার কার্টিলেজ গুলো ড্যামেজ হওয়া শুরু হয়। ফলে এর মধ্যেই তোমাকে অবশ্যই জয়েন্টের এই ক্যাপসুল রিস্টোর করতে না পারো, জয়েন্ট ডিসলোকেটেড পার্ট গুলাকে আবার আগের মতো নর্মাল পজিশনে রিডিউস করে নিয়ে আসতে হবে। রিডিউস করে নিয়ে আসলে আর্টিকুলার কার্টিলেজ গুলো খুব কাছাকাছি, জয়েন্ট ক্যাপসুল গুলো খুব কাছাকাছি চলে আসে এবং কিছুক্ষণের মধ্যে ফাইব্রোসিস হয়ে এটা ক্লোজ হয়ে যায় এবং তারপর এখানে আবার যখন নতুন সাইনোভিয়াল ফ্লুইড যেটুকু জমা হয় তাতে সে কোনো মতে বেঁচে থাকতে পারে। কন্টিনিউয়াস পেইনও আরেকটা ইম্পর্টেন্ট কারণ। ফ্র্যাকচারে যতটা পেইন হয় মনে রাখবা জয়েন্ট ডিসলোকেশনে পেইনের পরিমাণ থাকে তার থেকে অনেক বেশি, এই জন্য এটা ইমার্জেন্সি।
আর দেরি হয়ে গেলেও জয়েন্ট ফ্র্যাকচার রিডিউস করা অথবা অপারেশন করার অনেক সবসময় সুযোগ থাকে, কিন্তু ডিসলোকেশন যদি একবার দেরি হয়ে যায় তাহলে এটাকে আর সহজে কখনো রিডাকশন করা যায়। সো দিস আর দ্য 3 causes why we call a dislocation as an emergency. তোমাদেরকে মনে রাখতে হবে articular cartilage damage, continuous pain and difficult or impossible to reduce if it is not reduced within certain time. ক্লিনিক্যাল ফাইন্ডিং এর মধ্যে তোমাদের পেশেন্ট এসে ব্যথার কথা বলবে, একটা অ্যাবনরমাল ডিফর্মিটি তোমরা দেখতে পাবা, লোকাল একটা সোয়েলিং থাকতেও পারে নাও থাকতে পারে, গ্রসলি রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকবে এবং কোনো কোনো ক্ষেত্রে জয়েন্ট ডিসলোকেট হলে লিম্বটাকে অ্যাপারেন্টলি শর্টও দেখাইতে পারে। তাহলে আমি আজকে যেটা বলেছিলাম কমন কথাগুলো আলোচনা হওয়ার পর আমরা শুধু আজকে একটা ডিসলোকেশন আজকে আলোচনা করব, দ্যাট ইজ হিপ ডিসলোকেশন। এটা কয়েক রকম হতে পারে, অ্যান্টেরিয়র হতে পারে, পোস্টেরিয়র হতে পারে অথবা সেন্ট্রাল হতে পারে। এই অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র বা সেন্ট্রাল মূলত অ্যাসিটাবুলামের সাপেক্ষে হেড অফ দ্য ফিমারটা কোন দিকে গেল সেটার উপর নির্ভর করে বের করা হয়। যদি অ্যাসিটাবুলামের সামনের দিকে হেড অফ দ্য ফিমার চলে আসে তাহলে সেটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র ডিসলোকেশন, যদি পিছনে চলে যায় তাহলে সেটাকে বলবো পোস্টেরিয়র ডিসলোকেশন। যদি অ্যাসিটাবুলাম পিয়ার্স করে এটা পেলভিক ক্যাভিটির ভিতরে ঢুকে পড়ে তাহলে সেটাকে আমরা বলবো সেন্ট্রাল ডিসলোকেশন। বাট এদের মধ্যে পোস্টেরিয়র ডিসলোকেশনটা হচ্ছে সবচাইতে কমন। আমরা প্রথমে পোস্টেরিয়র ডিসলোকেশনটাই আগে দেখি। হিপের পোস্টেরিয়র ডিসলোকেশন হতে গেলে দেখা যায় যে সাধারণত মোটর ভেহিকেল ইনজুরি এটার মধ্যে তোমার মোস্ট কমনলি হয় এবং ইউজুয়ালি দেখা যায় যখন এই ইনজুরিটা হয় তখন যদি কোনো কারণে হিপ এন্ড নি ফ্লেক্সড পজিশনে থাকে তাইলেই সাধারণত এই পোস্টেরিয়র ডিসলোকেশনটা বেশি হয়। আমি তোমাদেরকে পরে একটা সুন্দর ভিডিও দেখাবো যেটা দেখলেই তোমরা বুঝতে পারবা কেন এই নির্দিষ্ট এই পজিশনটাতে পোস্টেরিয়র ডিসলোকেশনটা বেশি হয়। যখনই এই হিপটা পোস্টেরিয়রলি ডিসলোকেটেড হবে বলা হয় যে তুমি ইমার্জেন্সি রুমের ভিতরে ঢুকলেই ফ্র্যাকচার আছে কি না সেটা দূর থেকে না বুঝলেও পেশেন্টের লিম্বের পজিশন দেখে ডিসলোকেশন কিন্তু আইডেন্টিফাই করা যেতে পারে। এটা এতটাই স্পেসিফিক, যেই বয়সেরই পেশেন্টে হোক যদি ডিসলোকেট হয় সবারই অ্যাটিটিউডটা একরকম হয়ে যায়। যেমন পোস্টেরিয়র ডিসলোকেশন যদি হয় তাহলে দেখা যায় যে এফেক্টেড লিম্বটা ফ্লেক্সড হয়ে থাকে, অ্যাডাক্টেড থাকে। অ্যাডাক্টেড মানে হলো এটা ভাঁজ হয়ে অন্য লিম্বে নর্মাল লিম্বের দিকে চলে যায় এবং এটা ইন্টারনালি রোটেটেড থাকে। যেমন এখানে যে মহিলা পেশেন্টটাকে আমি দেখাচ্ছি তোমরা বুঝতেই পারতেছো রাইট সাইডের হিপটা ডিসলোকেট হয়েছে এবং ডিসলোকেট হওয়ার কারণে এটা ফ্লেক্সড হয়ে আছে, এটা অ্যাডাক্ট হয়ে গেছে অন্য লিম্বের দিকে এবং এই পায়ের পজিশন দেখলে বোঝা যায় যে এটা ইন্টারনালি রোটেট হয়ে আছে। সো ফ্লেক্সড, অ্যাডাক্টেড এবং ইন্টারনালি রোটেটেড লিম্ব যদি তুমি কোনো পেশেন্টের দেখো তাহলে অ্যাপারেন্টলি সাসপেক্ট করবা যে পসিবলি দেয়ার ইজ এন হিপ ডিসলোকেশন এন্ড পসিবলি ইজ এ পোস্টেরিয়র হিপ ডিসলোকেশন। এই পোস্টেরিয়র হিপ ডিসলোকেশনে ফিমারের হেডটা অ্যাসিটাবুলাম থেকে বাইর হয়ে আইলিয়াক ক্রেস্টের দিকে চলে যায়। এক্সরেতে তুমি যদি দেখো যে কোনো হেড অফ দ্য ফিমার অ্যাসিটাবুলাম থেকে বের হয়ে আইলিয়াক ক্রেস্টের দিকে যায় বসে আছে তাহলে বুঝতে হবে যে দিস ইজ দ্য কেস অফ পোস্টেরিয়র হিপ ডিসলোকেশন। আর এই হেড অফ দ্য ফিমারটাই যদি আইলিয়াক ক্রেস্টের দিকে না যেয়ে এই অবটুরেটর ফোরামেনের এখানে এসে বসে থাকে তাহলে সেটা হবে তোমার অ্যান্টেরিয়র হিপ ডিসলোকেশন। তাহলে এই পোস্টেরিয়র হিপ ডিসলোকেশনে হিপটা থাকবে এক্স এর মধ্যে দেখা যাবে টুয়ার্ডস আইলিয়াক ব্লেড এবং অ্যাটিটিউড থাকবে ফ্লেকশন, অ্যাডাকশন এবং ইন্টারনাল রোটেশন। যদি এটা অ্যান্টেরিয়র ডিসলোকেশন না পোস্টেরিয়র ডিসলোকেশন না হয়ে এটা যদি অ্যান্টেরিয়র ডিসলোকেশন হয় তাহলে এখানে ফ্লেকশনটা ঠিকই থাকবে কিন্তু বাকি দুইটা অ্যাটিটিউড হয়ে যাবে পুরোপুরি উল্টা। ওইখানে ছিল অ্যাডাক্টেড এবং ইন্টারনালি রোটেটেড, এই ক্ষেত্রে এটা হয়ে যাবে অ্যাবডাক্টেড এবং এক্সটার্নালি রোটেটেড। যেমন এই পেশেন্টের বেলা তোমরা দেখতেছো এটা আর ওই নর্মাল লিম্বের দিকেই পাটা না যে পুরোপুরি অপোজিট দিকে যে বসে আছে। ফুটের ছবিটা আনফরচুনেট আমি তোলার সময় ভুলে গেছিলাম, ফুটের ছবিটা থাকলে ভালো হইতো, বাট ফুটের ছবিটা থাকলে তোমরা দেখতে পাই ইন্টারনাল রোটেশনের বদলে এটা এক্সটার্নালি রোটেটেড হয়ে আছে। এবং এই ক্ষেত্রে একটু আগে তোমাদেরকে আমি যেটা বলছি হেড অফ দ্য ফিমারটা অ্যাসিটাবুলামের আইলিয়াক ব্লেডের দিকে না যে অবটুরেটর ফোরামেনের কাছে এসে বসে থাকবে। ফলে এক্সরে দেখলেও কিন্তু ইজিলি বলা যায় যে কোনটা অ্যান্টেরিয়র ডিসলোকেশন আর কোনটা পোস্টেরিয়র ডিসলোকেশন। যদি হেড অফ দ্য ফিমার অবটুরেটর ফোরামেনের দিকে দেখো অ্যান্টেরিয়র ডিসলোকেশন, যদি হেড অফ দ্য ফিমার আইলিয়াক ব্লেডের দিকে দেখো তাহলে এটা হচ্ছে তোমার পোস্টেরিয়র ডিসলোকেশন। এটা একই সঙ্গে দুটো হিপও ডিসলোকেট হতে পারে এবং দুটো হিপ একই সঙ্গে একটা অ্যান্টেরিয়র একটা পোস্টেরিয়র এরকম হতে পারে, খুব রেয়ার বাট পসিবল। যেমন এই পেশেন্টটার দিকে দেখো বাম পায়ের কথা তুমি যদি বাম পায়ের কথা তুমি যদি চিন্তা করে দেখা তাহলে এটা ফ্লেক্সড, অ্যাডাক্টেড এবং ফুটটা দেখা যাচ্ছে ইন্টারনালি রোটেটেড, তাহলে ডেফিনেটলি এই হিপটা পোস্টেরিয়র হিপ ডিসলোকেশন হয়ে আসছে।
আর এই হিপটা এই পাতাটার কথা যদি চিন্তা করি ডান পাটা, তাহলে দেখতে পাচ্ছ এটা ফ্লেক্সড, অ্যাবডাক্টেড, এবং পায়ের পাতা দেখলে বোঝা যায় এটা এক্সটার্নালি রোটেট হয়ে আছে। তাহলে এই ডান পাটা এখানে হয়ে আছে অ্যান্টেরিয়র ডিসলোকেশন। যেমন দেখো এই এক্সরেটার ভিতরে এটা এটা হচ্ছে সরি এটা আরেকটা পেশেন্ট, এটা হচ্ছে সেন্ট্রাল হিপ ডিসলোকেশন। যেমন এখানে অ্যাসিটাবুলামটা ভিতরে যেমন হেডটা শূন্য মতো বসে আছে, এখানেও দেখা যাচ্ছে যে এটা আইলিয়াক ব্লেডের দিকেও যায় নাই, এটা অবটুরেটর ফোরামেনের দিকেও যায় নাই, কিন্তু এখানে দেখো নর্মাল দিকটায় এই ফিমারের হেডটা পেলভিক ব্রিম ক্রস করে পেলভিক ক্যাভিটির ভিতরে কিন্তু ঢুকতে পারে নাই, কিন্তু এখানে দেখো ফিমারের হেডটা পেলভিক ব্রিম ক্রস করে তার পেলভিক ক্যাভিটির ভিতরে ঢুকে পড়ছে, এবং এখানে ছোট্ট অ্যাসিটাবুলাম একটা দেখো টুকরা ভাঙে সে ভিতরের দিকে মাথা বের করছে, যেখানে এখানে একটা স্মুথ লাইন নর্মাল সাইডে আছে, এটাকে আমরা বলি সেন্ট্রাল ডিসলোকেশন। এই হিপটা যদি আমরা রিডাকশন করার কথা চিন্তা করি, তাহলে মনে রাখবা আমরা যদি আমাকে আগে প্রথমে ডায়াগনোসিস অবশ্যই ফিক্স করতে হবে যে এটা কি টাইপের ডিসলোকেশন, এটা কি অ্যান্টেরিয়র নাকি পোস্টেরিয়র, কারণ রিডাকশন টেকনিকটা আলাদা। পোস্টেরিয়র হিপ ডিসলোকেশন যেহেতু মোস্ট কমন, তাহলে আমরা এটাকে সবচেয়ে কমনলি আগে চিন্তা করব যে এটা হইলে আমরা কি করব। এই ক্ষেত্রে পেশেন্টটাকে আমরা মাটিতে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার পর হয় মাটিতে নামায় নিতে হয়, অথবা জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার পর যে রিডিউস করবে তাকে পেশেন্টের অপারেটিং টেবিলের উপর উঠে দাঁড়াইতে হয়। একজন অ্যাসিস্ট্যান্ট, এই যে দেখো এই দুটো হাত, অ্যাসিস্ট্যান্ট দুই পেলভিকের অ্যান্টেরোসুপিরিয়র স্পাইনের উপর ভর দিয়ে টোটাল পেলভিসটাকে নিচের দিকে, মাটির দিকে, মেঝের দিকে চাপ দিয়ে রাখবে। সো দিস ইজ কাউন্টার ট্র্যাকশন। আর আরেকজন অ্যাসিস্ট্যান্ট হিপ এই লিম্বটাকে এমন একটা পজিশনে নিয়ে আসবে যাতে হিপ জয়েন্টও 90 ডিগ্রি, নি জয়েন্টও 90 ডিগ্রি এই পজিশনে থাকে। যেমন এই 3 নাম্বার ছবিটা তোমরা দেখো, এটাকে হিপটাও এখানে আছে 90 ডিগ্রি, নি জয়েন্টও এখানে আছে 90 ডিগ্রি, এটা আমরা বলি 90-90 পজিশন। এই পজিশনে রাখার পর লেগের মাধ্যমে ফিমারটাকে খাড়া উপরের দিকে, ছাদের দিকে ধরে টান দিবে, এটা হচ্ছে ট্র্যাকশন। আর এই যে অ্যাসিস্ট্যান্ট যেটা সেই পেলভিক ক্যাভিটিটাকে নিচের দিকে চাপ দিয়ে রাখছে, দিস ইজ হোয়াট উই কল কাউন্টার ট্র্যাকশন। তাহলে এই 90-90 পজিশনে এই ট্র্যাকশন আর কাউন্টার ট্র্যাকশন দিলেই পোস্টেরিয়র হিপ ডিসলোকেশনটা সুন্দর মতো কারেক্ট হয়ে যায়। আমরা একটা ছোট্ট ভিডিও দেখি, ভিডিও দেখলে এটা আরো ভালো মতো বুঝতে পারবো। আর অ্যান্টেরিয়র হিপ ডিসলোকেশন যদি কারেকশন করতে চাই, তাহলে হিপটা যেই পজিশনে আছে সেই পজিশনে আমরা এটাকে ট্র্যাকশন দিব। একই রকম ভাবে পেলভিসটাকে একজন অ্যাসিস্ট্যান্ট নিচের দিকে চাপ দিয়ে রাখবে, কিন্তু সে এটাকে অ্যাডাপ্টেড অবস্থায় ছিল বলে বাইরের দিকে একটু ধাক্কা দিবে। বাট এটা তোমাদের যদি মনে রাখতে নাও পারো কিছু যায় আসে না, আমরা পোস্টেরিয়র হিপ ডিসলোকেশন কারেকশনটা খেয়াল রাখলেই পারবো। এবার আমরা একটু ভিডিওটা দেখে আমি তোমাদেরকে ভিডিওটা পজ করে করে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো। ভিডিওর মধ্যে প্রথমে তোমাদেরকে দেখানো হবে কিভাবে এই পোস্টেরিয়র হিপ ডিসলোকেশনটা হতে পারে। ভিডিওটাতে কোনো সাউন্ড নাই, জাস্ট দেখো তোমরা। তো দেখো এখন যে পজিশনটা দেখাচ্ছে নি 90 এবং হিপ 90 করে যে পেশেন্টটা বসে আছে, এটা মূলত সবচেয়ে কমনলি দেখা যায় যে ড্রাইভিং সিটে বা সামনের সিটে যারা বসে থাকে বা পিছনের সিটেও যারা যদি কেউ বসে থাকে, তারা কিন্তু আমরা এক্স্যাক্টলি এই পজিশনেই বসি গাড়ির ড্রাইভিং সিটে যখন আমরা বসি। বাট প্রথম সামনের দিকে যারা থাকে তাদের সামনে এই হাঁটুর কাছেই কিন্তু গাড়ির ড্যাশবোর্ডটা থাকে, যেই কারণে যখনই কোনো একটা অ্যাক্সিডেন্টে হয়, কোলিশন হয়, সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হয়, তখন এই ড্যাশবোর্ডের ভিতরে এই ফিমারটা যায় সজোরে আঘাত হানে, এবং আঘাত হানলে কি হয় এটাই তোমরা এখন ভিডিওটার মধ্যে দেখতে পাবে। খেয়াল করে দেখো, যখন এই ড্যাশবোর্ডটার মধ্যে এসে আঘাত হানে, এই ড্যাশবোর্ডটা যখন সরাসরি এসে হিপ জয়েন্টটা ফিমারটাকে ধাক্কা দেয়, এই ধাক্কার চোটে হিপ জয়েন্টটা তখন তার জয়েন্ট থেকে ছুটে পিছন দিকেই যাওয়া ছাড়া আর তো কোনো রাস্তা নাই, কারণ এটা ধাক্কাই দিচ্ছে পিছন দিকে। এই জন্য এই পোস্টেরিয়র হিপ ডিসলোকেশনের জন্য এই ড্যাশবোর্ড ইনজুরিটা খুব মোস্টলি কমন। এবার আমি যেটা তোমাদেরকে বললাম, এই ডিসলোকেটেড জয়েন্টটাকে এখন যদি আমি রিডিউস করতে চাই, তাহলে কি করতে হবে? পেশেন্টকে সুপাইন পজিশনে নিয়ে যেতে হবে, পেলভিসটাকে নিচের দিকে চাপ দিয়ে ধরতে হবে, এই ডিসলোকেটেড হিপটাকেই 90-90 পজিশনে নিয়ে আসতে হবে, যাতে হিপ জয়েন্টের ডিসলোকেটেড অবস্থাতেও 90 ডিগ্রি, নি জয়েন্টও 90 ডিগ্রি পজিশনে থাকে, এবং তারপর এটাকে খাড়া উপরের দিকে ছাদের দিকে টান দিতে হবে।
তোমরা এবার রিডাকশন ম্যানুভারটার দিকে একটু খেয়াল করো। $70 to $90 যতটুকু পারা যায়। ট্রাকশন ইজ অ্যাপ্লাইড ইন দ্য লাইন অফ দ্য ফিমার। ফিমারকে ধরে টানা তো যায় না, এই জন্য আমরা সাধারণত লেগটাকে ধরে টান দেই, টিবিয়াটাকে ধরে টান দেই। টান দিলে তার সাথে সাথে ফিমারটা তখন উপরের দিকে উঠে যায় এবং দেখো সুন্দর এটা জায়গা মতো বসে যায়। বসে যাওয়ার সাথে সাথে তখন আমরা এটাকে আবার আগের পজিশনে ফেরত নিয়ে আসতে পারি। আর যদি অ্যান্টেরিয়র হিপ ডিসলোকেশন হয়, এটাও একটু দেখে রাখো, যদিও এটা আনকমন। এই ক্ষেত্রে হেড অফ দ্য অ্যাসিটাবল হেড ফিমারটা ভেঙে অবটুরেটর ফোরামেনের দিকে চলে আসে। আমরা একই সাথে এটাকে ট্র্যাকশন দিব এবং ফিমারটাকে ধাক্কা দিয়ে বাইরের দিকে বের করব, যাতে এটা হিপ জয়েন্টের ভিতরের দিকে চলে যায়। তাহলে এই ভিডিওটা দেখলে তোমার পরিষ্কার বুঝতে পারলা যে কিভাবে ড্যাশবোর্ড ইনজুরির কারণে হিপ জয়েন্টটা ডিসলোকেট হয় এবং কেন পোস্টেরিয়র ডিসলোকেশনটা এই ক্ষেত্রে মোর কমন, এবং এটাকে রিডাকশন করার সময় আমরা কিভাবে এটাকে রিডাকশন করতে পারি। এখন জয়েন্টটাকে তো আমি মাত্র রিডিউস করলাম, এটা ক্লোজ মেথডে করছি, আমি কোনো কাটাছাড়া করি নাই। ফলে যেহেতু জয়েন্টটা ছিঁড়ে গেছে, তার মানে আর কিছু ছিঁড়ুক আর না ছিঁড়ুক, ক্যাপসুল তো ডেফিনেটলি ছিঁড়ছে, এটা আমি তোমাদেরকে প্রথমেই বলছি। এখন ক্লোজ মেথডে আমি যখন জয়েন্টটাকে জায়গা মতো এনে বসাই দিব, মনে রাখবা এটা কিন্তু ওপেন টেকনিক না যে আমি ক্যাপসুলটাকে এখন আবার রিপেয়ার করে দিব। তাহলে ক্যাপসুল কিন্তু আমরা এখনো রিপেয়ার করতে পারি নাই, এবং ক্লোজ মেথডে আমরা ক্যাপসুল রিপেয়ার করার কোনো চেষ্টাও করব না। তাহলে তখন আমরা যেটা করবো যে রিডাকশন হয়ে যাওয়ার পর এই পেশেন্টটাকে আমরা সাথে সাথে ছেড়েও দিতে পারবো না, অথবা এই পেশেন্টকে বলতে পারবো না ঠিক আছে বাবা আপনার জয়েন্ট রিডাকশন হয়ে গেছে, আপনি এখন হাইটে হাইটে বাড়ায় যেতে পারেন। কারণ সে যদি এই পায়ের উপরে সামান্য ভর দেয়, যেহেতু ক্যাপসুল ছেঁড়া, ফলে সাথে সাথে জয়েন্ট আবার বাইরে বের হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে যেটা করতে হয়, এই জয়েন্টের ভিতরে যাতে এটা রিডিউসড অবস্থায় থাকে, এই জন্য এটাকে আমাকে আইদার প্লাস্টারের মাধ্যমে অথবা ট্র্যাকশন দিয়ে অন্তত 3 থেকে 4 সপ্তাহ টোটাল ইমোবিলাইজ করে রাখতে হয়, এবং কোন রকম ভাবে এটার উপর ভর দিতে দেওয়া যায় না। 3 থেকে 4 সপ্তাহ মিনিমাম আমরা যদি এটাকে ইমোবিলাইজ করে রাখি, তাহলে এই 3 থেকে 4 সপ্তাহ ইমোবিলাইজ করে থাকলেই যে ছেঁড়া ক্যাপসুলটা এর ভিতরে আছে, এটা নর্মাল আমাদের ন্যাচারাল যে সুচার ম্যাটেরিয়াল যেটা আছে, যেটাকে আমরা বলি ফাইব্রোসিস টেকনিক, ফাইব্রাস টিস্যু, এই ফাইব্রাস টিস্যু তখনই ক্যাপসুলটাকে ন্যাচারাল প্রসেসে সুচারিং করে ফেলে, হিল আপ করে ফেলে। যখন এই হিলিং আপটা কমপ্লিট হয়ে যায়, তখন 3 সপ্তাহ পর আমরা একে প্রথমে পার্শিয়াল ওয়েট বেয়ারিং দিই, 6 সপ্তাহ পর থেকে ফুল ওয়েট বেয়ারিং দিতে পারি। এর আগে যদি তুমি ওয়েট বেয়ারিং দিয়ে ফেলো বা পেশেন্ট যদি কোনো কারণে দিয়ে ফেলেন, তাহলে জয়েন্টটা এই দুর্বল ক্যাপসুলটাকে, যেটা প্রায় হয়তো সেলা জোড়া লেগে আসছিল কিন্তু পুরোপুরি জোড়া লাগিয়ে ফুল ওয়েট বেয়ারিং দেওয়ার কারণে এটা তখন ছিঁড়ে বাইরে বের হয়ে যাবে। বাইরে যদি বের হয়ে যায় তাহলে এই জয়েন্টটা আবারও ডিসলোকেট হয়ে যাবে। মনে রাখবা, একবার যদি যে জয়েন্টটা ডিসলোকেট হয়েছে, তার কিন্তু আরেকবার ডিসলোকেশনের চান্স এমনিতেই 50% বেড়ে যায়। ফলে 2-3 বার যদি একটা জয়েন্ট ডিসলোকেট হতে পারে, তাইলে তখন ক্যাপসুলটা এতটাই খারাপ অবস্থায় থাকে যে এরা হিলিং হলেও আর কখনোই আগে স্ট্রেংথ ফেরত পায় না। ফলে দেখা যায় যে 2 বার বা 3 বার যদি কোনো জয়েন্ট ডিসলোকেট হয়, তখন এটা বারবার ডিসলোকেট হতে থাকে। এমনও হয় যে পেশেন্ট চাইলে নিজেই এটাকে চাপ দিয়ে জয়েন্টের বাইরে বের করে ফেলতে পারে, আবার নিজে এটাকে টান দিয়ে ভিতরে ঢুকায় ফেলতে পারে। তখন এটাকে আমরা বলি রিকারেন্ট হ্যাবিচুয়াল ডিসলোকেশন। এটা যাতে না হয়, এই খারাপ কন্ডিশন যাতে তৈরি না হয়, এই জন্য যে কোনো জয়েন্ট রিডাকশন করার পরপরই আমরা মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ এটাকে ইমোবিলাইজ করে রাখি, এবং ইমোবিলাইজ করে রাখার পর এরপর আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটাকে তার নর্মাল অ্যাক্টিভিটির ভিতরে ফেরত দিই। সো দ্যাট ইজ অল অ্যাবাউট হিপ ডিসলোকেশন। আজকে এই পর্যন্তই থাক। তাহলে আমরা যেটুকু আজকে আলোচনা করলাম যে ডিসলোকেশন কি, টোটাল লস অফ কন্টাক্ট অফ আর্টিকুলার সারফেস। আর্টিকুলার সারফেসের মধ্যে যদি 100% লস অফ কন্টাক্ট হয়, তাহলে সেটাকে আমরা বলবো ডিসলোকেশন। যদি পার্শিয়াল কন্টাক্ট এখনো মেইনটেইন হয়, সেটা যত কমই হোক, তাহলে সেটাকে আমরা ডিসলোকেশন বলবো না, সেটাকে আমরা বলবো সাবলাক্সেশন। যে জয়েন্ট যত বেশি নড়াচড়া করে, সে তত বেশি ডিসলোকেট হওয়ার চান্স থাকে। ফলে এ জয়েন্ট হু মুভস মোর অ্যাকচুয়ালি ডিসলোকেটস মোর। একটা জয়েন্ট চাইলেই ডিসলোকেট হওয়ার কথা না, তার চারপাশে প্রচুর পরিমাণে সফট টিস্যু স্ট্রাকচার আছে যেটা জয়েন্টটাকে জায়গা মতো ধরে রাখে। এর মধ্যে হিপ ক্যাপসুল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। হিপ ক্যাপসুল যদি ছিঁড়ে যায়, তাহলে জয়েন্ট অবশ্যই ডিসলোকেট হবে, অথবা উল্টা ভাবে আমরা বলতে পারি, যদি কোনো জয়েন্টের ডিসলোকেশন আমরা দেখি, তাহলে অবশ্যই ধরে নেব যে আর কিছু না হোক, জয়েন্ট ক্যাপসুল অবশ্যই ছিঁড়ে গেছে। এই জয়েন্ট ক্যাপসুল যদি ছিঁড়ে যায়, ইটস অ্যান অর্থোপেডিক ইমার্জেন্সি। সরি, ডিসলোকেশন যদি হয়, এটা একটা অর্থোপেডিক ইমার্জেন্সি। কারণ আর্টিকুলার কার্টিলেজ যে সাইনোভিয়াল ফ্লুইড থেকে নিউট্রিশন পায়,
ডিসলোকেশন হয়ে গেলে ক্যাপসুল ছিঁড়ে যাওয়ার কারণে এর ভিতরে কোনো ফ্লুইড জমা হতে পারে না, জমা না হতে পারার কারণে এই নিউট্রিশনটা হ্যাম্পার হয়, এবং 6 ঘন্টার মধ্যে যদি কোনো সাইনোভিয়াল ফ্লুইডের কন্টাক্টে আর্টিকুলার সারফেস না থাকে তাহলে তখন সে এই নিউট্রিশন না পাওয়ার কারণে আস্তে আস্তে মরে যেতে থাকে। সাথে সাথে মরে না, কিন্তু আস্তে আস্তে মরতে থাকে। অল্প একটু যদি মরে যায় তাহলেও সেটা খারাপ, কারণ এই আর্টিকুলার কার্টিলেজ গুলার রিজেনারেশন পাওয়ার নাই। যেহেতু রিজেনারেশন পাওয়ার নাই, ফলে এটা ড্যামেজ আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে না হয়। এই জয়েন্টে ডিসলোকেশন যদি হয় তাহলে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আসলে এই জয়েন্টে ডিসলোকেশন হয়েছে কিনা। ক্লিনিক্যালিও করতে পারি, রেডিওলজিক্যালিও করতে পারি। ক্লিনিক্যালি যদি আমরা ডিসলোকেশন সাসপেক্ট করতে চাই তাহলে পেশেন্টের লিম্বের একটা কতগুলো স্পেসিফিক অ্যাটিটিউড দেখে আইডেন্টিফাই করতে পারে, যার মধ্যে হিপ জয়েন্টের স্পেসিফিক অ্যাটিটিউড গুলো আমি তোমাদেরকে আজকে বললাম। এটা 3 রকমের হিপ জয়েন্টের ডিসলোকেশন হয়, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং সেন্ট্রাল। পোস্টেরিয়রটা মোস্ট কমন। পোস্টেরিয়র যদি হয় তাহলে এটা ফ্লেক্সড হবে, অ্যাডাক্টেড হবে এবং ইন্টারনালি রোটেটেড থাকবে। যদি অ্যান্টেরিয়র ডিসলোকেশন হয় তাহলে ফ্লেকশনটা ঠিকই থাকবে, বাকি দুটো হয়ে যাবে পুরোপুরি অপোজিট। অ্যাডাকশনের জায়গায় এটা হয়ে যাবে অ্যাবডাক্টেড, ইন্টারনালি রোটেশনের জায়গায় এটা হয়ে যাবে এক্সটার্নালি রোটেটেড। এক্সরে করলে আমরা এটা কনফার্ম করতে পারবো। যদি হেডটাকে দেখে আইলিয়াড ব্লেডের দিকে যা বসে আছে, পোস্টেরিয়র ডিসলোকেশন। যদি হেডটাকে দেখে অবট্রেটর ফোরামেনের কাছে এসে বসে আছে, অ্যান্টেরিয়র ডিসলোকেশন। ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পর তারপরে আমরা এটাকে রিডাকশন করব। অর্থোপেডিক ইমার্জেন্সি বলে এটাকে একদিন পরে করার কোনো সুযোগ নাই, এটাকে যত দ্রুত পারা যায় রিডাকশন করতে হবে, প্রেফারেবলি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। এবং দ্যাট জেনারেল অ্যানেস্থেসিয়া আমরা কেন দেই? নট অনলি ফর হিপ পেইন রিলিফ, বাট মোর ইম্পর্টেন্টলি ফর অ্যাডিকুয়েট স্কেলেটাল মাসল রিল্যাক্সেশন। পেশেন্টের স্কেলেটাল মাসল গুলো রিল্যাক্স করে ফেলতে পারলে এই জয়েন্টটাকে রিডাকশন করা সহজ হয়। জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার পর যদি পোস্টেরিয়র হিপ ডিসলোকেশন হয় তাহলে আমরা পেশেন্টকে মাটিতে শোয়াই, পেলভিসটাকে নিচের দিকে চেপে ধরি এবং হিপটাকে এবং নিটাকে 90-90 পজিশনে রেখে ফিমারটাকে খাড়া উপরের দিকে ছাদের দিকে ধরে টান দেই। ফিমার ধরে তো আর টান দেওয়া যায় না, আমরা লেগটাকে ধরে টান দেই, যেটা ইনডাইরেক্টলি ফিমারটাকে টান দিয়ে উপরে ধরে, যেটা আমরা ভিডিওর মধ্যে দেখলাম। সো দিস ইজ অল অ্যাবাউট হিপ ডিসলোকেশন। নেক্সট ক্লাসে আমরা এই অংশটুকু একবার একটু রিক্যাপিচুলেট করব, এন্ড দেন উই উইল গো ফর শোল্ডার এন্ড এলবো ডিসলোকেশন। এগুলা কিভাবে আইডেন্টিফাই করা যায়, তাদের বেলায় স্পেসিফিক অ্যাটিটিউডটা কিরকম হয় এবং তাদের রিডাকশন করার টেকনিক গুলা কিরকম। সেখানেও দুটো খুব চমৎকার ভিডিও আছে, যে ভিডিওগুলা দেখলে এন্ড কোনটা শোল্ডার ডিসলোকেশন, কোনটা হিপ এলবো ডিসলোকেশন, এটাও যেমন তোমরা আইডেন্টিফাই করতে পারবা, প্লাস এদেরকে কিভাবে রিডাকশন করা হয় সেটা সম্বন্ধেও তোমরা একটা আইডিয়া পাবে। সো কারো যদি এখন কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, না থাকলে আমরা এখানকার মতো আজকে ক্লাস শেষ করব। এনিওয়ান, কারো যদি আজকে যেটুকু পর্যন্ত যে আলোচনা করলাম তার মধ্যে যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ডিসলোকেশন সম্বন্ধে অবশ্যই ভোলা যাবে না, ইটস এন অর্থোপেডিক ইমার্জেন্সি। এবং অর্থোপেডিক ইমার্জেন্সি বললেই এমবিবিএস লেভেলে দুটো শব্দ অবশ্যই মাথায় রাখতে হবে, ওয়ান ইজ ডিসলোকেশন এন্ড অ্যানাদার ওয়ান ইজ কম্পার্টমেন্ট সিনড্রোম। এই দুটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ফলে এই দুটা খুবই ইম্পর্টেন্ট, এটা শর্ট নোটেও আসতে পারে, এটা তোমাদেরকে ভাইভা বোর্ডেও জিজ্ঞেস করা হতে পারে, এক্সরেও তুলে দিয়ে জিজ্ঞেস করা। এক্সরে যদি থাকে অবশ্যই তোমাদেরকে ডিসলোকেশনের এক্সরে মোস্ট কমন যেগুলা সেগুলো এক্সরে থাকলে তোমাদেরকে পরীক্ষার হলে দেওয়ার সম্ভাবনা থাকবে।